একটি কার্বনে দুটি থাকলে জেমিনাল, আর পাশাপাশি দুটিতে থাকলে বলা হয় এটাকে ভিসিনাল। এবারে কোন অ্যালকিন যৌগের শনাক্তকারী বিক্রিয়া বা অসম্পৃক্ততা শনাক্তকারী যে বিক্রিয়া আমরা পড়ে এসেছি, যেমন ধরো ইথিলিনের সাথে বায়ার বিকারকের বিক্রিয়া। এখানে বায়ারের বিকারক কি না, লঘু শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণের দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। কোন অসম্পৃক্ত যৌগকে বায়ার বিকারকে চালনা করলে বায়ার বিকারকের বর্ণটি বর্ণহীন হয়। তবে এই ক্ষেত্রে অ্যালকিন যৌগটি ভিসিনাল ডাইয়লে পরিণত হয়। যেমন ইথিলিন হলে এটার নাম হয় গ্লাইকল, যদি আমরা প্রোপিন ব্যবহার করি তাহলে বায়ারের বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন তৈরি হবে প্রোপেন 1,2 ডাইয়ল। এইভাবে অ্যালকিন যৌগের শনাক্তকারী বিক্রিয়াও বলতে পারি, অসম্পৃক্ততা শনাক্তকরণ। যেমন ইথেন ভার্সেস ইথিলিন পার্থক্য যদি করতে দেয় তাহলে বায়ার বিকারক দিয়ে আমরা শনাক্ত করতে পারি। আবার কোন সম্পৃক্ত যৌগের সঙ্গে অসম্পৃক্ত যৌগের পার্থক্যকরণের ক্ষেত্রে বায়ার বিকারক ব্যবহার করতে পারি, এবং অ্যালকিন যৌগের সাথে বায়ার বিকারকের বিক্রিয়ায় ভিসিনাল ডাইয়ল তৈরি হয়। ইথিলিন থেকে তৈরি হয় গ্লাইকল, এন্ড প্রোপিন থেকে তৈরি হয় প্রোপেন 1,2 ডাইয়ল। এছাড়া আর একটা বিকারক আছে, এই বিকারকটা হলো কি না অসমিয়াম টেট্রাঅক্সাইড বা অসমিয়াম টেট্রা অক্সাইডের সাথে বিক্রিয়া OSO4। প্রথমে অসমিয়াম টেট্রাঅক্সাইডের সাথে যখন অ্যালকিনের বিক্রিয়া ঘটানো হয় তখন একটা অজৈব এস্টারের মতন তৈরি হয় অসমেট। এটা অন্তর্বর্তী একটা যৌগতে পরিণত হয়। এবারে এই যৌগটাকে যদি লঘু অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এটা গ্লাইকলে পরিণত হবে, সেই ভিসিনাল ডাইয়লে এটা পরিণত হবে গ্লাইকলে। তাহলে এই দুটো স্টেপকে আমরা একটা সিঙ্গেল স্টেপের মাধ্যমেও লিখতে পারি। যদি আমরা এইভাবে লিখি, 1 নম্বরে অসমিয়াম টেট্রাঅক্সাইড, 2 নম্বরে H2O H+, তাহলে আমরা একবারেই মনে রাখবো দ্বিবন্ধন যুক্ত যে দুটো কার্বন, পাই বন্ডটা ওখান থেকে উঠে যেয়ে একটা করে OH পরস্পর যুক্ত হয়ে যাবে। তাহলে একইভাবে যদি প্রোপিনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে প্রোপেন 1,2 ডাইয়ল আগের বারের মতোই তৈরি হয়ে যাবে প্রোপেন 1,2 ডাইয়ল। তৃতীয় একটা বিক্রিয়া, এটাও 11 এর খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ছিল। যেমন ইথিলিনকে বায়ুর অক্সিজেনের সাথে মিশিয়ে উত্তপ্ত সিলভার চূর্ণের ওপর দিয়ে যদি চালনা করা হয় তাহলে ইপোক্সাইড যৌগ তৈরি হয়, ইথিলিন অক্সাইড ইপোক্সাইড যৌগ তৈরি হয়। এই ইপোক্সাইড যৌগকে যদি আম্লিক আদ্র বিশ্লেষণ ঘটানো হয়
তাহলেও ভিসিনাল ডাইয়ল যৌগে পরিণত হয়। ইথিলিন থেকে ইথিলিন অক্সাইড অক্সাইড যৌগ, সেটা আদ্র বিশ্লেষণ করলে এটাতে একটা ওই ওটাতে একটা ওই। কিভাবে প্রোপিনের সাথেও লিখতে পারবো আমরা। প্রোপিনের থেকেও এরকম একটা অক্সাইড যৌগ তৈরি হবে এবং যেটা আদ্র বিশ্লেষিত হলে তৈরি হবে কি না, প্রোপেন 1,2 ডাইয়ল। এইভাবে আমরা বিভিন্ন ভিসিনাল ডাইয়ল গুলোকে প্রস্তুত করতে পারি। তবে মনে রাখবে, অনেকেরই হয়তো মনে আছে, এই ইপোক্সাইড যৌগটা MCPBA মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড ব্যবহার করলেও তৈরি হয়, বা PBA MCPBA মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে C=OH আর মেটাতে ক্লোরো, MCPBA মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড। এটা ব্যবহার করলেও অ্যালকিন যৌগগুলো অক্সাইডে বা ইপোক্সাইড যৌগে পরিণত হয়। ইপোক্সাইড গুলোকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে ওটা ডাইয়ল যৌগে পরিণত হয়ে যায় এবং ডাইয়ল গুলো পাশাপাশি কার্বনে থাকে, সব ভিসিনাল ডাইয়লে পরিণত হয়। কোন কিটোন যৌগকে, এটা ধর একটা কিটোন, এই কিটোন যৌগকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড লেখা আছে, অ্যালুমিনিয়াম OID, আর আমি টোটালটা স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। আইসোপ্রোপাইড মানে আইসোপ্রোপানল থেকে এসেছে এটা। এটা হচ্ছে আইসোপ্রোপাইড। এরকম তিনটে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে বলবো আমরা অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড। মাধ্যম হিসাবে কোন একটা দ্রাবক হিসাবে কিটোন, সরি, আইসোপ্রোপানল এখানে নেওয়া হবে, আইসোপ্রোপানল এখানে নেওয়া হবে কাকে না, আইসোপ্রোপানলকে। তাহলে কিটোন যৌগকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড এবং আইসোপ্রোপানল দ্রাবকে বিজারিত করলে কিটোন যৌগটা পরিণত হবে সেকেন্ডারি অ্যালকোহলে এবং আইসোপ্রোপানলটা জারিত হবে অ্যাসিটোনে। তাহলে সাবস্ট্রেট হচ্ছে আমাদের একটা কিটোন যৌগ, যাকে আইসোপ্রোপানল দ্রাবকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড দ্বারা যদি বিজারিত করা হয় তাহলে কিটোনটা পরিণত হবে সেকেন্ডারি অ্যালকোহলে আর আইসোপ্রোপানলটা পরিণত হবে অ্যাসিটোনে। এটাকে বলা হয় এমপিভি রিডাকশন বিক্রিয়া। আর এটা হলো অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড, আইসোপ্রোপানলের অ্যালকোক্সাইড। এটা এক্সাম্পল স্বরূপ যদি ধরো এখানে আমরা বিউটানন নিই, তাহলে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড এবং আইসোপ্রোপানল অর্থাৎ CH3CH এই মিডিয়ামে বিউটানন পরিণত হবে 2-বিউটানল বা বিউটান টু অলে। এবং আইসোপ্রোপানল কিটোনে জারিত হয়ে যাবে।
আইসোপ্রোপানলটা জারিত হবে কিটোনে, বিউটানল পরিণত হবে বিউটানলে, বিউটানল ডিগ্রিতে। দ্রাবক হিসেবে আমরা আইসোপ্রোপানল ছাড়াও সাইক্লোহেক্সানলও ব্যবহার করতে পারি এবং বর্তমানে অ্যালডিহাইড যৌগকেও এই পদ্ধতিতে বিচারিত করে অ্যালকোহলে পরিণত করা যায়। এটা আমাদের একটা সাইক্লিক কিটোন অর্থাৎ সাইক্লোহেক্সানোন। এই সাইক্লোহেক্সানোনকে এনপিভি রিডাকশন করলে এর পরিণত হবে সাইক্লোহেক্সানলে। সাইক্লোহেক্সানোন এই পদ্ধতিতে বিচারিত হয়ে পরিণত হবে সাইক্লোহেক্সানল। কোন অ্যালডিহাইড যৌগকে এইরকমই অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং সাইক্লোহেক্সানল দ্রাবক ব্যবহার করলে, অ্যালডিহাইড যৌগকে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড এবং সাইক্লোহেক্সানল দ্রাবক যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যালডিহাইড যৌগটা 1 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তর হয়। যখন অ্যালডিহাইডটা পরিণত হয়ে যায় কিসে না 1 ডিগ্রি অ্যালকোহলে, মডিফাইড রূপ। যেমন ধরো অ্যাসিটালডিহাইড CH3CHO, তাকে যদি আমরা এই পদ্ধতিতে বিচারিত করি তাহলে অ্যাসিটালডিহাইড পরিণত হবে ইথানলে। অ্যালকোহল, ফেনল সমস্ত প্রকার যৌগে একটা OH গ্রুপ থাকে। আবার OH গ্রুপে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ প্রান্ত, হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ প্রান্ত, অর্থাৎ OH বন্ডটা ধ্রুবীয়। OH বন্ডটা ধ্রুবীয় বন্ধন, ধ্রুবীয় OH বন্ড এদের মধ্যে থাকে। এবার ধ্রুবীয়তা কিসের জন্য কমবে বাড়বে সেটা আমার একটা পয়েন্ট আউট। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে কি যে অ্যালিফেটিক অ্যালকোহলগুলি প্রশম যৌগ। তাহলে অ্যালকোহলগুলো আম্লিক সরাসরি জলে দিলে লিটমাস পেপারকে লাল করতে পারে না, কিন্তু ধ্রুবীয় OH বন্ড থাকে। অ্যালকোহলটাকে আমরা অ্যাসিড কখন বলবো? ধরো একটা অ্যাসিডের কি প্রপার্টি, অ্যাসিড দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। H+ আয়ন ত্যাগ করতে গেলে কি করতে হবে না OH বন্ডের ইলেকট্রন ঘনত্বকে O এর দিকে সরাতে হবে। এটাই তো ভাইটাল পয়েন্ট। পুরো একটা অক্সি অ্যাসিডে OH বন্ডটা বিয়োজিত যদি হওয়ার কথা ভাবি তাহলে H-টাকে H+ আকারে দিতে হবে। তার মানে OH বন্ডের ইলেকট্রন ঘনত্বকে O এর দিকে সরে আসতে হবে। করে এলে পরে ও পরিণত হবে অ্যালকোক্সাইডে এবং H+ ত্যাগ করবে। এটা হলে অ্যালকোহলটার অ্যাসিডিটি হতো। কিন্তু দেখতে পাচ্ছি কি জলীয় দ্রবণে বেশিরভাগ অ্যালকোহলগুলো প্রশম। তাহলে এই অ্যালকোহলগুলোর প্রশমতা দেখানোর পিছনে কারণ কি না আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহলগুলো যদি জলীয় দ্রবণে ভাঙতো তাহলে ওরা প্রোটন তৈরি করত।
প্রোটন যদি তৈরি করতো তাহলে অ্যাসিডিটি দেখাতো, দেখাচ্ছে না। সেটার জন্য এক প্রকার দায়ী কিন্তু অ্যালকিল গ্রুপ। তাহলে এই যে আমাদের অ্যালকিল গ্রুপ অ্যাটাচ উইথ দা OH বন্ড, তাহলে অ্যালকিল গ্রুপ এর প্লাস আই প্রভাব, এখানে প্লাস আই প্রভাব ইন্ডাকটিভ এফেক্টের কি প্রভাব দেখায়? প্লাস আই প্রভাব মানে সিগমা বন্ডের ইলেকট্রন জোড়কে পার্মানেন্টলি টানা নিজের দিকে বা নিজের দিকে অন্যদিকে ঠেলে দেওয়া, এই প্রভাবটাকে বলি ইন্ডাকটিভ প্রভাব। প্লাস আই প্রভাব অর্থাৎ নিজের দিক থেকে অন্যদিকে ঠেলে দেওয়া। অ্যালকিল গ্রুপের কি আছে না প্লাস আই প্রভাব আছে। এই ক্ষেত্রে অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই প্রভাবের কারণে ওই বন্ডের ইলেকট্রন ঘনত্ব এইচ এর দিকে সরে যায়। এই কারণে OH বন্ড বিয়োজনের প্রবণতা হ্রাস পায়। অ্যালকিল গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য OH বন্ডের ইলেকট্রন জোড় এইচ এর দিকে সরে যায়, ফলে বিয়োজন প্রবণতা হ্রাস পায়। তাই অ্যালকিল কিন্তু জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে না, প্রসমতা দেখায়। এই ক্ষেত্রে আর গ্রুপ যত বড় হবে প্লাস আই প্রভাব তত বেশি, আবার প্লাস আই প্রভাব যত বেশি অ্যালকোহলের বিয়োজিত হবার প্রবণতা তত কমবে। এখানে আমরা চারটে গ্রুপ লিখেছি। মিথাইল গ্রুপ, তার থেকে বড় ইথাইল গ্রুপ, তার থেকে বড় আইসোপ্রোপাইল, তারপর ব্রাঞ্চ করে দিচ্ছি বিউটাইল। তাহলে যত গ্রুপটা বড় হবে প্লাস আই প্রভাব তত বাড়বে। এখানে প্লাস আই প্রভাবটা বেড়ে যাবে। প্লাস আই প্রভাব বেড়ে গেলে অ্যালকোহলের আম্লতা কমে যায়। তবু একটা জিনিস লক্ষ্য করা গেছে কি, তীব্র ক্ষারক বা ক্ষার ধাতু যেমন সোডিয়াম বা পটাশিয়ামের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড যৌগ তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। মানে এটা কিন্তু একটা অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া আমরা বলতে পারি। ইথার ভার্সেস অ্যালকোহল শনাক্তকারী একটা বিক্রিয়া বলতে পারি, যে ইথারে সোডিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে না, অ্যালকোহলে ধাতব সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে এবং অ্যালকোহলের থেকে তৈরি হবে ওটা অ্যালকক্সাইড। সোডিয়াম দিলে সোডিয়াম অ্যালকক্সাইড, পটাশিয়াম দিলে পটাশিয়াম অ্যালকক্সাইড। যেমন ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় তৈরি হবে সোডিয়াম ইথঅক্সাইড CH3ONA এবং হাইড্রোজেন গ্যাস। আবার যদি আমরা এখানে ইথানল ভাবি H5OH, তাহলে এখানে যদি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করায় তাহলে সোডিয়াম ইথঅক্সাইড তৈরি হবে। বোঝা গেছে? তাহলে অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়াম বা ক্ষার ধাতু সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি বিক্রিয়ায় অ্যালকোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখানে অ্যালকোহল প্রোটন দাতা অর্থাৎ ফসফেট অ্যাসিড, সোডিয়াম এক্ষেত্রে ক্ষারক মানে বেসের কাজ করে, ইলেকট্রন জোড় দাতার কাজ করে। জলের সাথে তুলনা করে লক্ষ্য করা গেছে অ্যাসিডিটির ক্রমে H2O গ্রেটার দেন RH। ডিফারেন্সটা কি? দুটোতেই OH বন্ড আছে, একদিকে হাইড্রোজেন একদিকে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপের প্লাস আই প্রভাবের কারণে অ্যালকক্সাইড যদি যুক্ত
ক্ষারক হয়। ক্ষারক অর্থে ক্ষারকত্ব বিচার করলে ওইচ মাইনাস লেস দ্যান আর ও মাইনাস। আমরা জানি তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটি মৃদু হবে এবং মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটি তীব্র হবে। যার ক্ষারকের মানে ক্ষারকের তীব্রতা বেশি তার অ্যাসিডিটিটা কম। যেহেতু আর এর প্লাস সাইড প্রভাবে উইক বন্ডের ইলেকট্রন ঘনত্ব এইচ এর দিকে খেলা যায়, তাহলে এটা বিয়োজন কম। এখানে কোনো প্লাস সাইড প্রভাব নেই, বিয়োজনটা তুলনায় বেশি। তাহলে অ্যালকোহলের আম্লীকত্ব জল অপেক্ষা কম। আমরা যদি একটা নরমাল অ্যাসিডিটি অর্ডার করি, তো কমন কয়েকটা যৌগের H2O greater than R with greater than HC triple bond CH acetylene greater than H2C double bond CH2 ethylene and greater than CH3 CH3 প্রোটন ডোনেট করার প্রবণতা কার সাথে না ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারে ধর সোডিয়াম ও পটাশিয়ামের সাথে বিক্রিয়া প্রোটন দান করার প্রবণতার অর্ডারটাকে যদি আমরা লিখি, আরো একটা অর্ডারকে আমরা এখানে করতে পারি। এটা হচ্ছে জল greater than alcohol greater than acetylene greater than ammonia greater than H। এই দুটো আমরা অ্যাসিডিটির ফর্ম বুঝবো। এরা কিন্তু কেউ জলে যোগ করলেই প্রোটন ত্যাগ করে না, এরা এই ক্ষার ধাতুর সাথে বিক্রিয়ায় প্রোটন ত্যাগের ক্রমটা আলোচনা করা হয়েছে। প্রোটন ত্যাগ করতে পারে বলে ওটা আম্লীকত্ব দেখায় অ্যাসিডিক হাইড্রোজেন বর্তমান অনুপাতে, এবং তার একটা অর্ডার এখানে আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম। মনে রাখবো কি অ্যালকোহলের কিন্তু আম্লীকতা নির্ভর করবে রাসায়নিক প্রভাবটার উপরে। রাসায়নিক প্রভাব যত কম হবে অ্যাসিডিটির মাত্রা তত বাড়বে, রাসায়নিক প্রভাব যত বাড়বে অ্যাসিডিটির মাত্রা তত কমে যাবে। তাহলে আমরা বলতে পারি আর উইচ যৌগের আর গ্রুপের রাসায়নিক প্রভাব বাড়লে অ্যালকোহলের অ্যাসিডিটি হ্রাস পায়। যেমন ধর আমরা এখানে দেখতে পারি কি মিথানল, মানে কোনটা ছোট, এর অ্যাসিডিটি বেশি হবে ইথানল অপেক্ষা। ইথানলের অ্যাসিডিটি বেশি হবে প্রোপানল বা আইসোপ্রোপানল অপেক্ষা। আইসোপ্রোপানলের অ্যাসিডিটি বেশি হবে ইথানল অপেক্ষা। মিথানল, ইথানল, আইসোপ্রোপানল, ডিবিউটানল। প্লাসাই প্রভাব আর গ্রুপে যত বাড়ছে অ্যাসিডিটির মান তত একটু আমাদের কমে যাচ্ছে। জলের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা বলতে দেখো জলের মধ্যেও পোলার উইক বন্ড আছে, আবার অ্যালকোহলের মধ্যেও পোলার উইক বন্ড আছে। মানে পোলার উইক বন্ডের উপস্থিতির কারণে অ্যালকোহল জলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। এই হাইড্রোজেন বন্ড তৈরি করে অ্যালকোহলগুলি জলে দ্রাব্য হয়। এবারে দ্রাব্যতাটা তাহলে কিসের উপরে ডিপেন্ড করবে? মনোহাইড্রিক অ্যালকোহলগুলোর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে এই আর গ্রুপটা কিন্তু হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী।
অ্যালকিল পার্টটা হাইড্রোফোবিক, জল বিকর্ষী। তাহলে অ্যালকিল পার্টটা যত ছোট, জলের সাথে বিকর্ষণ বাধাটা তত কম। অ্যালকিল পার্টটা যত বড় হতে থাকবে, লঙ্গার চেইন হতে থাকবে, জলের সাথে বিকর্ষণ বাধাটা তত বাড়বে, আন সংকুলানজনিত প্রভাব তত বাড়বে। তাই অ্যালকোহলগুলোর মনোহাইড্রিক অ্যালকোহলগুলোর অ্যালকিল গ্রুপটা যত বড় হতে থাকবে, জলের দ্রাব্যতার মান তত হ্রাস থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, মিথানল অপেক্ষা ইথানলে জলের দ্রাব্যতা কম, কারণ ইথাইল গ্রুপ অপেক্ষা ছোট, হাইড্রোফোবিক নেচারটা তুলনায় কম, স্থান সংকুলানজনিত প্রভাব কম, তাই মিথানল জলে বেশি দ্রাব্য হবে। ইথানলে জলের দ্রাব্যতার তুলনায় ইথানল অপেক্ষা কম, ইথানলে জলে দ্রাব্য। এবারে যদি যত বড় অ্যালকোহল নেবে, যেমন রোডিসাইল অ্যালকোহলগুলো দেখা গেছে কি হাইড্রোফোবিক পার্টটা এতই বড়, রোডিসাইল অ্যালকোহলগুলোর হাইড্রোফোবিক পার্টটা এত বড়, এদের রিপেলিং প্রভাবে প্লাস যত চেনটা বড় হয় না, এরকম ওরা গোল পাকিয়ে ঘুরতে থাকে, জিলপির প্যাচের মতন হয়ে যেতে থাকে। কিছু শোনা যাচ্ছে না। তো যেটা বলছিলাম যে অ্যালকিল চেনটা যত বড় হচ্ছে, ওরা এরকম ঘুরতে, ফলে ওই জিনিসটা প্রায় ভেতরের দিকে চলে যায়, বা হাইড্রোফোবিক পার্টটা যত বড় হয়ে যায়, তাদের রিপেলেন্ট প্রভাবে জলের সাথে কমে যায়। এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে এই জাতীয় অ্যালকোহলগুলো জলে প্রায় দ্রাব্য একবারেই এন্ডোডিসাইল অ্যালকোহল, ধরো এটা সরি ডেকানল, বাইডেকানল, এই রকমের এন্ডোডিসাইল অ্যালকোহলগুলোর জলের দ্রাব্যতা একদমই প্রায় নেই, প্রায় অদ্রাব্যই বলতে পারো। এই হাইড্রোফোবিক পার্টটা এতটাই বড়, কিন্তু ওই গ্রুপের সংখ্যাটা যত বাড়বে, নাম্বার অফ ওই গ্রুপ এর সংখ্যা বাড়লে অ্যালকোহলের জলের দ্রাব্যতা বাড়ে। যেমন ধর ইথানলে একটা ওই গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের ইথানল, একটা ওই গ্রুপ। আবার যদি আমরা গ্লাইকল দেখি, দুটো ওই গ্রুপ, তাহলে ইথানল অপেক্ষা গ্লাইকলের কিন্তু জলের দ্রাব্যতা বেশি। আবার ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলতে গ্লিসারল আছে আমাদের, আগের দিন আমরা পড়েছি। গ্লিসারল, আর ধর আমরা পড়েছি পলিহাইড্রিকের এক্সাম্পলে সরবিটল পড়েছি। এই যত ওয়েট গ্রুপের সংখ্যাটা বাড়ে, অ্যালকোহলের জলের দ্রাব্যতার মান কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। মনোহাইড্রিকের ক্ষেত্রে মনে রাখবো কি, অ্যালকিল গ্রুপটা বড় হলে দ্রাব্যতা কমবে, আর পলিহাইড্রিক অ্যালকোহল গুলোর ক্ষেত্রে ওয়েট গ্রুপটা যত বেশি হবে, দ্রাব্যতার মান তত বেশি হবে।
এখন ধাপে ধাপে পড়ি আমরা রাসায়নিক ধর্ম। অ্যালকোহলের রাসায়নিক ধর্ম একটা প্রথমেই করলাম কি, যে ধাতব সোডিয়াম বা পটাশিয়াম এর সাথে বিক্রিয়া। তাহলে কি করেছি, যে ধাতব সোডিয়াম বা পটাশিয়ামের সাথে অ্যালকোহল যৌগের বিক্রিয়ায় সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস ইভলভ করে। এই বিক্রিয়া দ্বারা আমরা বলতে পারি অ্যালকোহলে অ্যাসিডিক প্রোটন আছে বা ইথারের সঙ্গে অ্যালকোহলের আমরা একটা পার্থক্য করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি একটু আগেও দেখিয়েছি, আরেকটা দিই, যেমন ধরো ইথানলের সাথে তোমরা যদি সোডিয়াম বিক্রিয়া করাও তাহলে তৈরি হবে সোডিয়াম অক্সাইড। আবার ধর ট্রিবিউটানলের সাথে যদি আমরা পটাশিয়াম বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে পটাশিয়াম ট্রি টার্সিয়ারি বিউটক্সাইড। এটা হচ্ছে পটাশিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড। তীব্র ক্ষারের কাজ করে। আমরা সেই অ্যালকিল হ্যালাইড থেকে এইচএফ অপনয়ন দ্বারা অ্যালকিন প্রস্তুতি শিখেছি। সেখানে আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি। তার জায়গায় যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, একই ফল লাভ, ক্ষারকত্বের মানটা বেশি। দ্বিতীয় একটা কমন বিক্রিয়া হচ্ছে কি না, অ্যালকিল হ্যালাইড প্রস্তুতি। তাহলে দেখো আমাদের পড়াটা যত এগিয়ে যাবে দেখবে এর বিক্রিয়া এর বিক্রিয়াতে এইভাবে আছে। আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি অলরেডি করে এসেছি। কার সাহায্যে করেছি না, যখন ক্লোরাইড তৈরি করব, ক্লোরাইড তখন রিএজেন্ট ব্যবহার করতে পারি Cl5, Cl2, আয়োনিল ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদি। এই ক্ষেত্রে কি হয় না, অ্যালকোহলের সাথে যদি আমরা Cl5 বা Cl2 এর বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকিল ক্লোরাইড তৈরি হবে। এক্সাম্পল স্বরূপ আমরা নিতে পারি, আমরা আগে করেছি অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারে, যেমন ধরো ইথানলের সাথে PCl5 এর বিক্রিয়ায় তৈরি হয় ইথাইল ক্লোরাইড, আর আয়োনিল ক্লোরাইডের Cl2 এর বিক্রিয়ায় তৈরি হবে একই ইথাইল ক্লোরাইড। যারা মিস করে গেছো আমার ওই পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবে, এখান থেকে একটা কম্পারিজন কোয়েশ্চেন ওখানে করিয়ে দিয়েছিলাম, কোনটা বেশি উপযোগী, ফসফরাস পেন্টাক্লোরাইড না থায়ামিন ক্লোরাইড, এই সংক্রান্ত প্রশ্ন দেওয়া আছে ওখানে, একটু দেখে নিন। এবারে ক্লোরাইড যৌগ তৈরি করার আরেকটা রিয়েজেন্টও আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে HCl মনাক্র আর জিঙ্ক ক্লোরাইড ZnCl2 ক্যাটালিস্ট রূপে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে আমরা একটু অ্যালকিল ক্লোরাইড পেয়েছি, যেমন ধরো আইসোপ্রোপানল। একে HCl এবং জিঙ্ক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আইসোপ্রোপানল তৈরি করে আইসোপ্রোপাইল ক্লোরাইডে।
টু বিউটানল যদি এরকম আমরা নিই, তাহলে যদি টু বিউটানল নিই তাহলে এখান থেকে এক হবে টু ক্লোরোবিউটেন। একই নিয়মে বিক্রিয়াগুলো ঘটবে এবং আমরা মনে রাখতে হবে যেখানে ওই গ্রুপটা ছিল সেখানে একটা হ্যালোজেন গ্রুপে সিএল আছে। এবারে ক্লোরাইড প্রস্তুত না করে আমরা যদি ব্রোমাইড বা আয়োডাইড তৈরি করতে চাই তাহলে একটা উপায় হচ্ছে অ্যালকোহলের সাথে লাল ফসফরাস এবং X2, এখানে X ইকুয়াল টু বিআর অথবা আই যদি আমরা ব্যবহার করি, লাল ফসফরাসের সাথে ব্রোমিন বা লাল ফসফরাসের সাথে আয়োডিন ব্যবহার করি, তাহলে ব্রোমাইড বা আয়োডাইড হবে। মনে রাখতে হবে X2 এর সাথে ফসফরাসের বিক্রিয়া করলে মধ্যখানে PX3 তৈরি হয়, PBr3 PI3, যেটি আমাদের রিয়েজেন্ট। এই বিক্রিয়াটা রিয়েজেন্ট হিসেবে কাজ করে PX3। এক্সাম্পল স্বরূপ হলো যদি আমরা ইথানলের সাথে লাল ফসফরাস এবং Br3 এর বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি হবে ব্রোমাইড। আর যদি আমরা লাল ফসফরাস এবং I3 এর বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি হবে তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল থেকে ব্রোমাইড বা আয়োডাইড তৈরির এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি অনুসরণ করতে আমরা পারি অ্যালকোহলের সাথে অনাদ্র HX এর বিক্রিয়ায়, যেখানে আমরা যদি ব্রোমাইড করতে যাই তাহলে HX এর সাথে একটু লুইস অ্যাসিড ক্যাটালিস্টের প্রয়োজন হয়, কিন্তু যদি আমরা HI ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখা গেছে প্রায় লুইস অ্যাসিডটা ব্যবহার করতে হয় না। যেমন অ্যালকোহলের সাথে HBr, অনাদ্র HBr এবং সামান্য লুইস অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে কি অ্যালকিল ব্রোমাইড তৈরি হয়। আবার যদি এই বিক্রিয়াটাই HI ব্যবহার করা হয়, হাইড্রো আয়োডিক অ্যাসিড, সেক্ষেত্রে আমার লুইস অ্যাসিড ব্যবহার হয় না, অ্যাসিডিটির মাত্রা বেশি, এখানে প্রোটনটাই ক্যাটালিস্টে কাজ করে যায়, আয়োডাইড তৈরি হয়। যেমন HBr এর যদি আমরা ঘটাই ব্রোমাইড এবং যদি HI এর বিক্রিয়া ঘটায় এখন পড়ি নিরুদন বিক্রিয়া বা আলফা বিটা H2O এলিমিনেশন বা আলফা বিটা H2O অপনয়ন বিক্রিয়া। ক্লাস 11 এ পড়া বিক্রিয়া আমাদের। এটা হলো অ্যালকোহল যৌগগুলিকে যদি ঘন সালফিউরিক অ্যাসিড, ঘন H2SO4 বা H3PO4 সিরাপীয় ফসফরিক অ্যাসিডের সাথে বা প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনা এর উপর দিয়ে চালনা করা হয়, তাহলে আলফা কমা বিটা H2O অপনয়ন ঘটে অ্যালকিন যৌগে পরিণত হয়।
আলফা কমা বিটা H2O অপনয়ন ঘটে অ্যালকিন যৌগে পরিণত হয়। এক্সাম্পল স্বরূপ দেখো, আমরা যদি ইথানল CH3CH2OH তাকে একটুকু আমরা ভেঙে লিখলাম CH2 ফ্যাক্টর OH, তাহলে যে কার্বনে কার্যকরী মূলক আছে সেটা আলফা, তাহলে OHটা আলফা কার্বনে আছে, পাশের কার্বনে যদি থাকে একটা বিটা হাইড্রোজেন সমেত নিয়ে ইথানলকে ঘন H2SO4 এর সাথে প্রায় 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এক অণু জল ত্যাগের মাধ্যমে ইথানল ইথিলিনে পরিণত হয়। একইভাবে আমরা যদি প্রোপানল নিই, সেটা 1 প্রোপানল বা 2 প্রোপানল যাই নিই না কেন, এটা হচ্ছে আমাদের N প্রোপানল। আমার যদি এক্ষেত্রে প্রোপানল নেওয়া হয় অথবা আমরা যদি আইসোপ্রোপানলই নিই না কেন, যেহেতু এক্ষেত্রে বিটা হাইড্রোজেন গুলো সবাই এক রকম, তাই এক প্রকার অ্যালকোহলই পাওয়া যায়, একই প্রকার, অর্থাৎ এই দুটোই বিক্রিয়া করে প্রোপিনে পরিণত হবে। দুটোই বিক্রিয়া করে একই যৌগতে পরিণত হবে। এইখান পর্যন্ত বিটা হাইড্রোজেন গুলো একই রকমের ছিল। এখানে লক্ষ্য করলে দেখবো কি N প্রোপানলে কেবলমাত্র CH2 গ্রুপটাতে বিটা হাইড্রোজেন, আইসোতে দুদিকে বিটা আছে কিন্তু দুটো দিকে এক। লক্ষ্য করে দুটো জিনিস দেখা গেছে কি, ডিগ্রি যত বাড়ে উষ্ণতা তত কম লাগে, আর যদি একাধিক ধরনের বিটা হাইড্রোজেন সেই ক্ষেত্রে কি হয় না, সেটজেফের সূত্রটি প্রযুক্ত হবে। আমরা আইসোপ্রোপানল দেখলাম, সেই বিক্রিয়াটাই যদি আমাদের টি-বিউটানলের সাথে ঘটানো হয় তাহলে একইভাবে আলফা বিটা H2O অপনয়ন ঘটে 2-মিথাইল প্রোপিন তৈরি হবে। কিন্তু দেখি আমরা যদি বিউটান টু অল হয়, তাকে যদি আমরা ঘন H2SO4 এর সাথে উত্তপ্ত করি তাহলে কি হতে পারে? দেখো, এটা একটা বিটা হাইড্রোজেন, এখানে একটা, কিন্তু দুটো বিটা হাইড্রোজেনের নেচার তো আলাদা। এই দিক থেকে গেলে বিউট 1 ইন, এই দিক থেকে বিটা হাইড্রোজেনটা গেলে বিউট 2 ইন হবে। তাহলে কোনটা হতে পারে? এই ক্ষেত্রে আমাদের সেটজেফের সূত্রটি একটু খুব মনে রাখতে হবে। সেটি কি না, প্রথম সাবস্ট্রেট থেকে যখন অ্যালকিন উৎপন্ন হবে তখন অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে। যদি ধরো 2 নম্বরের OH আর 3 নম্বরের H বেরোয়, তাহলে 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড হবে, প্রোডাক্টটা হলো বিউট 2 ইন। আর যদি 2 নম্বরের OH আর 1 নম্বরের H মিলে H2O অপনয়ন ঘটে, তাহলে বিউট 1 ইন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে। এবারে দেখতে হবে কোনটি অধিক প্রতিস্থাপিত। এটি দুটো দিকে প্রতিস্থাপিত, এটা একটা দিক প্রতিস্থাপিত। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6টা, এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কেবলমাত্র 2টো। তাহলে অ্যালকিন যৌগে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বাড়ে
অ্যালকিন যৌগে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বাড়ে তার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত বেশি হয়। এটা নোট করে রাখবে। অ্যালকিনের আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হয়, অ্যালকিনটার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত বেশি হবে, অ্যালকিনটার স্টেবিলিটি তত বেশি হবে। সো বিউট 1 ইন অপেক্ষা বিউট 2 ইনটার স্টেবিলিটি বেশি, বিউট 1 ইন অপেক্ষা বিউট 2 ইন অধিক প্রতিস্থাপিত, তাই সেটজেট নিয়মে বিউট 2 ইনটা আমাদের এক্ষেত্রে নিজ প্রোডাক্ট মুক্ত বিক্রিয়াজাত পদার্থ হবে। তাহলে যখন প্রতিসম অ্যালকিন হবে, সাপোজ ইথানল, প্রোপানল, আইসোপ্রোপানল, ইভেন টিবিউটানল, একটাই প্রোডাক্ট পাবো। কিন্তু যখনই আমার এরকম অপ্রতিসম হবে, যদি আলাদা, তখনই আমার দুই রকমের যদি প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সেটজেটের রুলটাকে ফলো আপ করতে হবে। তোমাদের 11-এ এই অংশগুলো পড়ানো হয়, আশা করি তোমাদের পড়া আছে। এই একই বিক্রিয়া ফসফরিক অ্যাসিড বা অ্যালুমিনার উপস্থিতিতেও ঘটানো যায়। সব ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে যে সেটজেট পরের বিক্রিয়া যেটা করি সেটা হলো লাল ফসফরাস ও ঘন HI দ্বারা বিজারণ। এবারে লাল ফসফরাস আর গাঢ় HI দ্বারা অ্যালকোহল যৌগকে যদি বিজারিত করা হয়, সেক্ষেত্রে সম কার্বন যুক্ত অ্যালকেনে পরিণত হয়। মনে রাখবো কি, যে অ্যালকোহল যৌগকে লাল ফসফরাস এবং ঘন HI এর মিশ্রণ দ্বারা বদ্ধ পাত্রে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটালে সম কার্বন যুক্ত অ্যালকেনে পরিণত হবে। অর্থাৎ আমরা যদি ইথানল ব্যবহার করি, তাকে যদি আমরা লাল ফসফরাস এবং ঘন HI 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটায়, তাহলে ইথানল সম কার্বন যুক্ত অ্যালকোহল ইথেনে পরিণত হবে।